টানা বৃষ্টিতে রাজধানীতে অবর্ণনীয় জলাবদ্ধতা, 7 জেলায় বন্যায় 51 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 10 লাখ মানুষ, চলছে ত্রাণ বিতরণ। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠক। সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তার অবদান স্মরণ দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের। আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনার, তার 1 বছরের খাওয়া খরচই হয়েছে 35 কোটি টাকা, জানিয়েছেন চিফ প্রসিকিউটর ও অর্থমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম। রাজধানীতে শনিবার মধ্যরাত থেকে টানা ভারী বৃষ্টিতে নগর জীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সড়ক জুড়ে জলাবদ্ধতা, তীব্র যানজট এবং ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। কোথাও কোথাও বাসাবাড়ি ও দোকানেও ঢুকে পড়েছে বৃষ্টির পানি। ঢাকা, রংপুর, দিনাজপুর ও চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ইসমাইল হোসেন পলাশের ক্যামেরায় ওমর ফারুকের রিপোর্ট। রবিবার সকাল থেকেই থেমে থেমে কখনো আবার মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টিতেই নগরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু থেকে কোমর সমান পানিতে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। যানবাহনের ধীরগতির কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি অফিসগামী শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া মানুষ। 1 ঘন্টা অপেক্ষা করার পরে একটা রিক্সা পেয়েছি, চলাচলে চরম বিঘ্ন ঘটছে। যে জায়গায় যাবো সে জায়গায় পানি, আমাদের গাড়ি সাইলেন্সার ডুবে গেলে পানি নষ্ট হয়ে যেতে পারে। প্রায় মাজার উপর পর্যন্ত পানি আছে, মানে গাড়ি চালানোর মতো কোনো পরিস্থিতি নেই। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পানি জমে যাওয়া নগরের দুর্বল ড্রেনেজ ব্যবস্থারই চিত্র তুলে ধরছে। আমাদের এলাকার এমপি চট্টগ্রামে বন্যার মানুষদের সহায়তা করে, কিন্তু ওনার এলাকার লোকেরা ডুইবা মরতাছে, এটার কোনো ব্যবস্থা নেই। এভাবে থাকলে রাস্তাঘাটের উন্নতি যদি না হয়, ড্রেনেজ যদি উন্নতি না হয়, তাহলে তো দেশের মানুষের খুব চলাচলের সমস্যা। আমাদের গরিব মানুষের পরিশ্রম করবো কিভাবে, খাবো কি? খালি ড্রেন কাটতেছে ঢাকা শহরে, কিন্তু কোনো পানি দেখি আরো উপর থেকে উঠতেছে, ড্রেন থেকে আরো উপরে উঠতেছে। আমাদের গলিতের অবস্থা তো পুরো খারাপ। রাজধানী ঢাকায় গত 24 ঘন্টায় 97 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টা পর্যন্ত ভারী বা অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। 24 ঘন্টার জন্য আমরা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছি, এবং এটা 48 ঘন্টা পর্যন্ত যদিও থাকবে, তবে বৃষ্টিপাত দেশের দক্ষিণাঞ্চলে তীব্রতাটা অনেকটা কমে আসবে, এবং 48 ঘন্টা পরে দেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত তীব্রতাটা কমে আসবে। তো বৃষ্টিপাত থাকবে, কিন্তু যেহেতু বর্ষাকাল, এবং ভারী বর্ষণ বা অতি ভারী বর্ষণ থাকবে না, কিন্তু হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। আমার পিছনে যে দৃশ্যটি দেখছেন সেটি কোনো নদী কিংবা খাল নয়, এটি রাজধানীর একটি ব্যস্ততম সড়ক। সকাল থেকে টানা বৃষ্টি এবং রাস্তা খোঁড়াখুড়ির ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। সংশ্লিষ্টরা বলছেন, পানি নিষ্কাশন পদ্ধতি কার্যকর করা না গেলে ভোগান্তি বাড়বে। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ 7 জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 51 জনের। ক্ষতিগ্রস্ত অন্তত 10 লাখ মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা, তবে কয়েক জেলায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজিবি। মেরুং ব্রিজ থেকে পানি সরে যাওয়া শুরু হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা রাঙামাটি সড়কে যান চলাচল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় জেলা জুড়ে বৃষ্টির দাপটও কমেছে। পানি নামতে থাকায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছে 7.5 লাখ মানুষ। একই সাথে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনের সাথে বন্যা দুর্গতদের জন্য কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। দরবার ডুবে গেছে, কোনো নৌকা নাই, কিছু নাই, এরকম হেঁটে 1 কিলোমিটার পর্যন্ত পানি ঢুকি। আর আজও 5 দিন পর্যন্ত কোনো কিছু সরকারের কিছু না হয়। আমাদের বাড়ির চারিপাশে অনেক পানি,
কিন্তু আমরা খাওয়ার মতো কোনো পানি পাইতেছি না। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঘরবাড়ি হারানোদের বিকল্প জায়গায় বসবাসের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত। তারেক রহমানের পক্ষে আমাদের মেয়র হাকিম কিংবা কেউ যদি অসুখ হন তাহলে তারও চিকিৎসার বন্দোবস্ত যতদিন এখানে থাকবেন আপনারা তার ব্যবস্থা ইনশাআল্লাহ ওনারা করছেন এবং আগামীতেও করবেন। বান্দরবানেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শনিবার বিকাল থেকে বৃষ্টি কমায় বন্যার পানি নামছে। সড়ক থেকে পানি সরে যাওয়ায় বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ সচল হয়েছে। তবে আর্মিপাড়া, শেরিবাংলা নগর, বনানী শামিল ও সাঙ্গু নদীর পাড়া এলাকা এখনও তলিয়ে আছে। বন্যার কিছুটা উন্নতি হলেও বেড়েছে মানুষের দুর্ভোগ। বন্যার কারণে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। বান্দরবান ও লামা পৌরসভার পক্ষ থেকে ভাউচারে করে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার পানি সরবরাহ করা হচ্ছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে, তবে পানি নামার সাথে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী হাজারো পরিবার। মেরুং ব্রিজ থেকে পানি সরে যাওয়ায় 5 দিন পর খাগড়াছড়ির দীঘিনালা রাঙামাটি সড়কে যান চলাচল শুরু হয়েছে। বন্যায় অন্তত 1000 হেক্টর জমির আমন বীজতলা, আউশ চারা, সবজির ক্ষেত ও ফলবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার্তদের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। অন্যদিকে টানা বর্ষণ ও উজানের ঢলে রাঙামাটি জেলার বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি, ননিয়ারচর উপজেলা পানিতে তলিয়েছে। পানিবন্দী প্রায় 30,000 মানুষ। বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উপজেলার দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তাই সেনাবাহিনীর সদস্যরাও কাজে যোগ দিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তারা। কক্সবাজার জেলায়ও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পাহাড় ধস ও পানিতে ডুবে 3 জনের মৃত্যুর খবর জানিয়েছে প্রশাসন। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। 3 উপজেলার 10টি ইউনিয়নের 50 গ্রামের মানুষ এখনও তীব্র জলাবদ্ধতার মধ্যে রয়েছে। গত সপ্তাহে শুরু হওয়া বন্যায় এসব গ্রামের 1 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এসব এলাকায় নিত্যপণ্য ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। সিরাজুম মনির, শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জলাবদ্ধতা কবলিত মানুষের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় বিভাগীয় কমিশনাররা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, আশ্রয় কেন্দ্রের অবস্থা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। দুদফা জানাজা শেষে সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত করা হলো সাবেক স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, চিফ হুইপ ও বিরোধী দলীয় নেতা। রিপোর্ট আহমেদ সরওয়ারের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে ফজরের সময়ে ইন্তেকাল করেন প্রখ্যাত রাজনীতিবিদ, প্রথিতযশা আইনজীবী, সাবেক স্পিকার এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তাঁর বয়স হয়েছিল 94 বছর। তিনি 2 ছেলে ও 1 মেয়ে, নাতি নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জন্ম 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় তেঁতুলিয়ার নয়াবাড়ি গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ অনার্স ও এমএ পাশের পর একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। 1961 সালে ব্যারিস্টারি পড়তে চলে যান যুক্তরাজ্যে। লন্ডনের লিঙ্কনস ইন থেকে বারেট ল করে দেশে ফিরে যুক্ত হন আইন পেশায়। প্রতিষ্ঠা লাভ করেন সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন বিশেষজ্ঞ হিসেবে।
জিয়াউর রহমান জাগো দল গঠন করলে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তাতে যোগ দেন। সেখান থেকে বিএনপিতে হন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। 1979 সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি ছিলেন প্রতিমন্ত্রীর দায়িত্বে। পঞ্চম সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার ছেড়ে দেয়া ঢাকা 9 আসন থেকে উপনির্বাচনে তিনি জয়ী হন। বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রী করা হয় তাকে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসন থেকে এবং নবম সংসদে তিনি বগুড়া 6 আসন থেকে উপনির্বাচনে জয়ী হন। অষ্টম সংসদে পান স্পিকারের দায়িত্ব। সে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি পি চৌধুরী পদত্যাগ করলে জমিরুদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রবিবার জোহর নামাজের সময় ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এই সময় তার সন্তান সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির তার পিতার জন্য সবার কাছে দোয়া চান। সংসদের দক্ষিণ প্লাজায় হবার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংসদ টানেলে বাদ আসর তার দ্বিতীয় জানাজা হয়। প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, সরকার দলীয় চিফ হুইপ, সংসদ সদস্য এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ শরিক হয় এই জানাজায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন জমিরুদ্দিন সরকার সাহেব। তিনি জাতীয়তাবাদী পতাকাকে সমুন্নত রেখেছেন আজীবন। সবসময় একজন দেশপ্রেমিক রূপে তার দায়িত্ব যখন যে অবস্থানে ছিলেন সেখান থেকে তিনি পালন করেছেন। কামনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। রাজনীতিটা সবচেয়ে বড় জিনিসটা আমাদের কাছে মনে হয় তিনি গণতন্ত্রের ব্যাপার ছিলেন করে অবিচল। এখানকার আস্থা ছিল একেবারে অসাধারণ। আমরা এই অসাধারণ মানুষটিকে আর ফিরে পাবো না। তার যে কাজ, সেই কাজগুলো যদি আমরা অনুসরণ করতে পারি। মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। উদ্দেশ্যে আমরা যে আমলগুলো করলাম পরে তাকে সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উপবিভাগের কার্যক্রমে আধাবেলা বিরতি রাখা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আজীবন লড়াই করে গেছেন রাজনীতিবিদ ও বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। জাতীয় জীবনে তার যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই তাকে হারাতে হলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানও জানান, দেশের রাজনীতি ও আইন অঙ্গনে জমিরুদ্দিনের ঋণ কখনো শোধ করা যাবে না। তার মৃত্যুতে দেশ একজন সাদা মনের মানুষকে হারালো বলে জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 1 মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্যরা। এ সময় আদালত প্রাঙ্গণে তার সুটেড বুটেড সফল কর্মজীবনের প্রশংসা করেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতি তার যে আনুগত্য, এই ব্যাপারে তিনি অবিচল ছিলেন। আমাকে সবসময় একটা কথা বলতেন, ইলেকশন করবে, ইলেকশনের মধ্যে দিয়ে যাবে, ইলেকশন ছাড়া কিন্তু কখনো গণতন্ত্রে পৌঁছানো যায় না। তো তাকে সারা জীবনে আমরা 3 পিস সুটেড বুটেড স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, আইনজীবী এই হিসাবেই জেনে যাব। কিন্তু সারা জীবন ওনার যা প্র্যাকটিস, কর্মজীবন আমার বয়সের সমান। তিনি অত্যন্ত সিরিয়াসলি তার ক্লায়েন্টের জন্য কাজ করেছেন। তিনি একটা প্রতিষ্ঠান ছিলেন মাননীয় স্পিকার, এবং আইন জগত যেরকম ছিলেন, পার্লামেন্টে একই রকম ছিলেন। সাবেক এই স্পিকারকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও। মজলুমদের প্রতি তার সবসময় সমব্যথী মনোভাবও তুলে ধরেন তিনি। তিনি বলতেন, এটা আমার নৈতিক দায়িত্ব, এটি আমার জন্য সুযোগ। একসাথে রাজনীতি করেছি, তাদের জীবনের এই কঠিন চ্যালেঞ্জিং মুহূর্তে আমার মধ্যে সামান্য মানবতা থাকলে আমার পক্ষে তার কাছ থেকে তাদের পক্ষে ফি নেওয়া সম্ভব নয়।
তার এই অবদান স্মরণ করে আমার চোখে পানি আসছে। আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না। জমিরুদ্দিন সরকারের মতো মহান সন্তানকে হারানো রাজনৈতিক ও আইন অঙ্গনের বড় শূন্যতা বলে মন্তব্য করেন তারই চেয়ারে বসা স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। জাতি এক মহান রাজনীতিক, আইনজ্ঞ এবং একজন সাদা মনের মানুষকে হারিয়েছে। আপনাদের বক্তব্য শুনে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছি। অত্যন্ত সুন্দরভাবে এই সংসদকে পরিচালনা করতেন, সেটি দেখে মুগ্ধ হয়েছি। বিশিষ্ট আইনজীবী ছিলেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। পরে ব্যারিস্টার জমিরুদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সংসদে বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ, তুমি আমাদের যাকে উদ্দেশ্য করে আজকে হাত তুলেছি, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। ব্যারিস্টার জমিরুদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাকি কার্যক্রম স্থগিত রেখে সোমবার বিকেল ৩টা পর্যন্ত সংসদ মুলতবি করেন স্পিকার। মোহাম্মদ জমিরুদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। কার্যক্রম ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবরের নির্মাণ এবং ঢাকার পয় নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন সংক্রান্ত প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এছাড়া গুলশান ও বারিধারা লেকে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। সভায় রাজুকের নেতৃত্বে গুলশান লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য বন্ধন এবং পরিবেশগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকার লেকসমূহের পুনরুদ্ধার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপনের বিষয়ে কয়েকটি উপস্থাপনা পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। রবিবার বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় তিনি তাদের সার্বিক খোঁজ খবর নেন। স্বর্ণপদকজয়ী শিক্ষার্থী সহ প্রতিনিধি দলের সদস্যদের অভিনন্দন জানান, উৎসাহিতও করেন। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সৃজনশীল মেধার বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের মেধাবী তরুণদের হাত ধরেই প্রযুক্তি নির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদী তারেক রহমান। প্রতিনিধি দল আগামী 2 থেকে 8 আগস্ট কাজাখস্তান হতে যাওয়া এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণের বিষয়টি তার কাছে তুলে ধরে। এ বিষয়ে সব ধরনের সুযোগ সুবিধার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনভাবে দেশে এসে আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনার, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে সমসাময়িক বিষয় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের অধীনে নির্বাসনে রয়েছেন। এক সরকার আরেক সরকারের কাছে হস্তান্তর করবে, এটি নিয়ম। তাই তাকে ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন করা এখন সরকারের কাজ। এখন ও কোনো আপিল করেনি শেখ হাসিনা এবং ভবিষ্যতেও করবেন কিনা সেটি জানা নেই বলেও জানান চিফ প্রসিকিউটর। এ সময় তিনি আরও জানান, শেখ হাসিনা নেতাকর্মীদের উজ্জীবিত করতে কিংবা অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যে দেশে আসার বিষয়ে এমন বক্তব্য দিয়ে থাকেন। এদিকে সম্প্রতি তদন্ত শেষ হওয়া শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলাতেও প্রধান আসামি শেখ হাসিনা 21 তারিখ ফরমাল চার্জ দাখিল করবেন বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট তিনি ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে আছেন। তো কোনো আসামি যদি অন্য কোনো দেশে ওই সরকারের অধীনে নির্বাসনে থাকেন, তাহলে তার পক্ষে ওই নির্বাসন থেকে স্বেচ্ছায় এসে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করার কোনো স্কোপ নাই। অর্থাৎ তাকে ওই দেশের সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে, অথবা ওই ব্যক্তিকে ওই সরকার বা ইন্ডিয়ান সরকার তাকে পুশব্যাক করতে পারে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মুজিব বর্ষ উদযাপনের নামে স্বৈরাচারী আওয়ামী সরকারের সময় বিভিন্ন মন্ত্রণালয় 982 কোটি টাকা খরচ করেছে। শুধু তাই নয়, শেখ হাসিনার 1 বছরের খাওয়া বাবদ
খরচ করা হয়েছে ৩৫ কোটি টাকা। রবিবার বিকালে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে রংপুর ৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলালের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও জানান, ব্যাংক খাতে লুটপাটকারীদের বিরুদ্ধে তদন্ত ও মামলা ছাড়াও সম্পদ জব্দের বিষয়টি প্রক্রিয়াধীন। এ বিষয়ে বিএনপি সরকার কারো সঙ্গে কোনো আপোষ করবে না। আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান অর্থমন্ত্রী। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন, সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি 91,74,000 কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এটা তো শুধু মুজিব বর্ষ, এছাড়া প্রধানমন্ত্রীর 1 বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা। আমরা যদি এইভাবে হিসাব দিতে থাকি, এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কত খরচ করবে সেটা আপনারা বুঝতেই পারছেন। 24-এর গণ অভ্যুত্থান, বর্ষস্নাত জুলাইয়ের প্রতিটি দিনে ছিল ধীরে ধীরে স্বৈরাচার পতনের পথে এগিয়ে যাওয়ার একটি সোপান। এর মধ্যে 12 জুলাই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই দিন আওয়ামী তাবেদার আদালতের সিদ্ধান্ত অস্বীকার করে কোটা সংস্কারের জন্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা, যা পরবর্তীতে সংগঠিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির পটভূমি তৈরি করে। সেদিনের ঘটনা প্রবাহের বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। 24 জুলাই সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য বরাদ্দ কোটা বাতিলের দাবিতে ক্ষোভে উত্তাল সারা দেশ। এরই মধ্যে কোটা বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের ওপর 10 জুলাই আপিল বিভাগ স্থিতাবস্থা দিলে আন্দোলন কিছুটা স্থিমিত হয়ে পড়ে। এই সুযোগে 11 জুলাই ছাত্র জনতার উপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সহ দেশ জুড়ে ব্যাপক হামলা ও ধরপাকড় চালায় আওয়ামী পুলিশ ও দলীয় পেটোয়া বাহিনী। এর প্রতিবাদে 12 জুলাই শুক্রবার সারা দেশের বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক দেয় আন্দোলনকারীরা। বিরূপ আবহাওয়া উপেক্ষা করেই এদিন রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্র জনতা। এদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে একটি মিছিল বের হয়ে টিএসসির মোড় দিয়ে শাহবাগে অবস্থান নেয়। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। আপনারা যখন কথা বলেন তখন উপরে প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে হয়। আপনাদের হুজুর নারাজ হয়ে এমন কথা আপনারা বলতে পারেন না। আমাদের কোনো হুজুর নয়। যখন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছি, তখন আমাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন রেলি দিয়ে আমার ভাইদেরকে হামলা করা হচ্ছে, গুলি করা হচ্ছে। শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়। শিক্ষার্থীরা বলেন, আদালত নয়, সংসদে অধিবেশন ডেকে আইন পাশের মাধ্যমে কোটার সংস্কার করতে হবে। সংসদে আইন পাস করা না হয় তার আগে আমরা রাজপথ চাইছি না। 12 জুলাই আওয়ামী সরকার এবং তাদের নিয়ন্ত্রিত আদালতের আদেশের বিপরীতে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের শক্ত অবস্থান পরিষ্কার করে। দাবির পক্ষে আন্দোলনকারীদের এই অনমনীয় অবস্থান পরবর্তীতে কমপ্লিট শাটডাউনের মতো কঠোর কর্মসূচির ভিত্তি রচনা করেছিল, যা সময়ের সাথে রূপ নেয় সরকার পতনের এক দফা কর্মসূচিতে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বৃষ্টি থামাতে পারেনি আর্জেন্টিনা সমর্থকদের। নির্ধারিত সময়ের উদ্বেগ, অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস, লড়াই সবকিছু সাক্ষী থেকেছেন টিএসসিতে বসেই। আর শেষ বাঁশি বাজতেই বৃষ্টি ভেজা সকাল পরিণত হয় উৎসবে। সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সমর্থকদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছেন মোর্শেদ আলম, ক্যামেরায় ছিলেন জুয়েল রানা জনি।
রাতভর ঝুম বৃষ্টি উপেক্ষা করে এদেশের ফুটবল প্রেমীদের নির্ঘুম অপেক্ষা। মাথায় ছাতা, কারো গায়ে রেইনকোট, ভিজে যাওয়া জার্সি, কালো মেঘের ছায়ায় আকাশি রঙের রাঙা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। মেসিরা খেলেছেন হাজার কিলোমিটার দূরের কানসাসে, আর দুরু দুরু বুকে এদেশের সমর্থকদের চোখ বড় পর্দার ক্যানভাসে। নির্ধারিত 90 মিনিট শেষে ম্যাচ সমতা, বাড়তে থাকে আকাশি সাদার উৎকণ্ঠা, কপালে চিন্তার ভাঁজ, চারপাশে নীরবতা। হুলিয়ান আলভারেজ সুইচ প্রাচীর ভাঙলেন, লাউতারো মার্টিনেজ উৎসবের আমেজ রাঙালেন। দৃশ্যপট বদলে গেল নিশ্চিত জয়ে, কাদামাটির লুটোপুটি আনন্দ আর উল্লাসে। টিএসসির খেলায় এত এক্সাইটমেন্ট, এবং এই এক্সাইটমেন্টে ছাতা বন্ধ করে ভিজে ভিজে খেলা দেখছি। বৃষ্টিটা মনে হয়েছে যে আমাদের উপরে ব্লেসিংস, এবং এই ব্লেসিংসে আমরা জিতে গেছি, এবং আমরা ম্যাচ শুধু জিতি নাই, আমরা অসাধারণভাবে জিতছি। এখন একটা সময় মনে হচ্ছিল এই মেসির মনে সময় শেষ, মেসি মনে হয় এই বিদায় নিতে হচ্ছে, তবে আলভারেজ মার্টিনেজ তা করতে দেননি। আমরা দেখেছি 90 মিনিটের পর আর্জেন্টিনা আরো দুর্দান্ত খেলেছে। আলবি সিলেস্তেদের প্রতিটি ম্যাচে ভক্ত সমর্থকদের স্নায়ুর পরীক্ষা, কখনো পিছিয়ে পড়ে আবার এক্সট্রা টাইমে গোলের অপেক্ষা, তারপরও ভালোবাসার দল। দর্শকদের ভাঙেনি মনোবল, মেসি গোল পাননি, তাতে কি প্রিয় তারকার হাতে আবারও দেখতে পাচ্ছেন সোনালী ট্রফি। সকল পরিস্থিতিতেই আমরা বিশ্বাস রাখি এই দলটা আমাদেরকে হতাশ করবে না, জয় ছিনিয়ে নিয়ে আসবে। ঝড় বৃষ্টি আসলে কোনো বিষয় না, যদি আরো বেশি কিছু হতো তাও খেলা দেখতে আসতাম। রেফারির শেষ বাঁশিতে বৃষ্টি ভেজা টিএসসি পরিণত হলো উৎসবের মঞ্চ। ভেজা শরীর নিয়েই সমর্থকরা মাতলেন নাচ, গান আর স্লোগানে। বৃষ্টি থামাতে পারেনি আর্জেন্টিনার জয়। টিএসসিতে ভিজতে ভিজতেই আর্জেন্টিনার জয় দেখেছেন ভক্ত সমর্থকরা। তারা বলছেন আবহাওয়া নয়, জয়টাই সবচেয়ে বড় বিষয়। মোর্শেদ আলম, বাংলাভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বিশাল কর্মক্ষম জনসংখ্যা গোষ্ঠী বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা। তাই দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তরে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। এজন্য মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিত করার উপর জোর দেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান বলেন, গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি। এটি উন্নয়নের ভিত্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি। তিনি ভারসাম্যপূর্ণ জনসংখ্যা নিশ্চিত করার পাশাপাশি এর গুণগত মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব দেন। রাষ্ট্রপতি সতর্ক করে বলেন, অপরিকল্পিত ও অদক্ষ জনসংখ্যা একটি দেশের জন্য বড় চ্যালেঞ্জ। বন্যা মোকাবেলায় সরকারের তৎপরতা উল্লেখযোগ্য নয়। সরকারের মন্ত্রী, এমপি ও স্থানীয় প্রশাসন যথাযথ কার্যকর ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। রবিবার দুপুরে চট্টগ্রামের গহিরার পশ্চিম রায়পুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পর সরকার দুর্যোগ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে কিনা প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রামের বন্যা এখন জাতীয় সমস্যা। সরকারের অবহেলা হোক কিংবা যে কোনো কারণে হোক, সরকার পারছে না। নাহিদ বলেন, যাদের সক্ষমতা আছে তারা যদি এগিয়ে আসে, দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়, এই মানুষগুলোকে কিছুটা হলেও সহযোগিতা করা যাবে, তাদের কষ্ট দূর করা যাবে। গহিরার প্রায় 500 পরিবারের মাঝে এনসিপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। এখানে বেড়িবাঁধের জন্য কয়েক লক্ষ কোটি টাকা বাজেটে রাখা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় এটা লুটপাট করা হয়েছে এবং এইবারের বাজেটও রাখা হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এবারের বাজেটের একটা টাকাও আমরা দুর্নীতি হইতে দিব না, লুটপাট হইতে দিব না। বেড়িবাঁধের কথা আমরা তুলবো সংসদে, এবং এই টাকা যাতে স্থানীয় এমপি হোক, প্রশাসন হোক, তারা যাতে সঠিকভাবে টাকা ব্যয় করে এবং দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধটা হয়, এবং এইখানে স্থানীয় আপনারা যারা আছেন তাদের যাতে এই কষ্টটা দূর হয়, এটার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। বরিশালবাসী ভোটের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যে আস্থা ও সম্মান দেখিয়েছেন, বরিশালের উন্নয়ন ও দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের মাধ্যমে সেই সম্মানের প্রতিদান মিলবে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। তারেক রহমানের বরিশাল সফর সামনে রেখে রবিবার বিকেল 4টায় নগরীর বিবির পুকুরের দক্ষিণ পাশে সোহেল চত্বর থেকে তার নেতৃত্বে এক বিশাল শুভেচ্ছা র্যালি বের করা হয়। এতে অংশ নেয় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। র্যালিটি নগরীর লঞ্চঘাট, বেলস পার্ক ও শিল্পকলা একাডেমির সামনে সড়ক ঘুরে শেষ হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। জানান, প্রধানমন্ত্রী সফরে বরিশালবাসীর প্রত্যাশার কথা।
আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চলমান দুর্যোগের শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নিজেই চট্টগ্রাম বিভাগের সার্বিক পরিস্থিতির মাঠ পর্যায়ের খোঁজ খবর নিচ্ছেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। রাঙামাটিতে সকল সরকারি দপ্তর প্রধানদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত 156 জন নবীন আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম। ফোরামের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জমশেদ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। সাবেক স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়বানা জানাজা হয়েছে পঞ্চগড়ে। স্থানীয় কেন্দ্রীয় গোরস্থান মাঠে বাদ জোহরে গায়বানা জানাজা হয়। এতে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ কয়েক হাজার মানুষ অংশ নেয়। জানাজা শেষে হয় বিশেষ দোয়া ও মোনাজাত। সুনামগঞ্জের সোয়াবিল ইউনিয়নকে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বৃহত্তর সোয়াবিল ইউনিয়ন অধিকার সংরক্ষণ ফোরাম। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, স্থানীয় জনগণের মতামত, প্রশাসনিক বাস্তবতা এবং উচ্চ আদালতে বিচারাধীন বিষয় উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উপজেলা গঠনের উদ্যোগকে স্বাগত জানালেও সোয়াবিল ইউনিয়ন এবং নাজিরহাট পৌরসভার 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডকে নতুন উপজেলা থেকে বাদ দেওয়ার দাবি তাদের। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ফোরাম নেতারা। ঝিনাইদহে মরমী কবি ও সাধক পাগলা কানাইয়ের 137তম মৃত্যুবার্ষিকী পালন করেছে কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ। এ উপলক্ষে কবির মাজারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সদর উপজেলার বেরবাড়ি গ্রামে কবি পাগলা কানাইয়ের সমাধিস্থলে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান সহ অনেকেই উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। টানা বৃষ্টিতে রাজধানীতে অবর্ণনীয় জলাবদ্ধতা, 7 জেলায় বন্যায় 51 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 10 লাখ মানুষ, চলছে ত্রাণ বিতরণ। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠক। সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তার অবদান স্মরণ দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের। আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনার, তার 1 বছরের খাওয়া খরচই হয়েছে 35 কোটি টাকা, জানিয়েছেন চিফ প্রসিকিউটর ও অর্থমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকা ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।